सबसे पहले बारिश होगा, बारिश होने के बाद हम किसी भी चीज में स्टोर कर लेंगे। अब स्टोर करके हम 4 लेयर में भेजेंगे। पहला लेयर में बड़ा कंकड़ है, छोटा कंकड़ है, फिर कोयला है, फिर रुई है। इससे क्या होगा, ये जो पानी में बड़ा बड़ा चीज होगा उसको रिमूव कर देगा, और जो कोयला क्या करेगा, जो गंध होगा उसमें स्मेल होगा, उससे पानी को थोड़ा मीठा बना देता है, और इससे पूरा फिल्टर होके पानी एक जगह पे स्टोर हो जाएगा। अब घर के अंदर में हम कपड़ा धोते हैं, टॉयलेट में उपयोग कर सकते हैं उस पानी का। তো এখানে আমরা আমার নাম প্রীতিশ্রী দাস, আমরা শ্যামবাজার এবি স্কুলকে রিপ্রেজেন্ট করছি। এখানে আমরা ইএসপি বানিয়েছি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। এখানে এটার প্রিন্সিপাল কাজ করাটা আমি দেখাচ্ছি। এখানে আমরা ইলেকট্রিক ফ্লোকে ইন্ডিকেট করবার জন্য এই ইন্ডিকেটরটা লাগিয়েছি, দেখতে পাচ্ছি ইলেকট্রিকের ফ্লোটা। এবার আমরা দেখাবো, এখান থেকে ধোঁয়াটা বেরোবে, এখান থেকে ধোঁয়াটা বেরোবে। ধোঁয়াটা বেরোচ্ছে, কিন্তু খুব কম কোয়ান্টিটিটা খুব কম। এটা কেন হচ্ছে, আমরা এখানে চুল্লিটাকে পুরোটা কভার করেছি তার জালি দিয়ে। এখানে হুকে আমরা 4টে কপার প্লেট লাগিয়েছি, নিচেরটা নেগেটিভ চার্জ আর ওপরেরটা পজিটিভ চার্জ। আমরা এখানে পজিটিভ চার্জকে ব্যাটারির সাথে এখানে কানেক্ট করেছি, আর নেগেটিভ চার্জকে নিচে কানেক্ট করেছি। এবার এই ধোঁয়াটা নিউট্রাল, কোনো চার্জ নেই, সেহেতু এটা যখন ওপরে যাচ্ছে এটা পুরোটাই নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে, আর এটা আরো ওপরে গেলে পজিটিভ চার্জ যুক্ত সেগুলোকে অ্যাট্রাক্ট করছে, সেই মলিকিউলস গুলোকে প্রেজেন্ট সেই তাকে অ্যাট্রাক্ট করছে। ডাস্টগুলো রিমুভ হয়ে ওই কপার প্লেটে আটকে যাচ্ছে, আর আমরা শুধু দেখতে পাচ্ছি গ্যাসটা বেরোচ্ছে। আমাদের বিষয় হচ্ছে ভারতীয় বিজ্ঞানীদের শ্রেষ্ঠ 10টি আবিষ্কার। অনেকেই মনে করে যে বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে ভারত অনেকটাই পিছিয়ে আছে, চীন জাপান অনেকটাই বেশি এগিয়ে আছে, কিন্তু 2026 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারত এখন বিশ্বে বিজ্ঞানের দিক থেকে 3য় স্থান অধিকার করে আছে। আমরা এই বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমাদের মডেলটা তৈরি করেছি, যেখানে আমরা ভারতীয় 10 জন বিখ্যাত বিজ্ঞানীদের আপনাদের সামনে প্রদর্শন করছি ও তাদের এক একটি আবিষ্কার আপনাদের সামনে তুলে ধরেছি। তো প্রথমেই আমি বলবো আচার্য সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে। তার বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আমরা আপনার সামনে তুলে ধরেছি। আচার্য সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন বিখ্যাত তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী। তিনি এই সূত্রটি আবিষ্কার করেন 1924 খ্রিস্টাব্দে। তিনি ঢাকার বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রছাত্রীদের নিয়ে বিজনবার ক্যামেরা ও নানান যন্ত্রপাতিও আবিষ্কার করেছিলেন। তিনি এই যে সূত্রটি আবিষ্কার করেছেন এটি হলো বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, যেটা তিনি অ্যালবার্ট আইনস্টাইনের সাহায্যে আবিষ্কার করেছিলেন। এই বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সটা কি না, বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স হলো এর মধ্যে অনেকগুলো কোয়ান্টাম থাকে, আর এই কোয়ান্টাম গুলোর মধ্যে অনেকগুলো বোসন কণা থাকে। এই কোয়ান্টাম গুলো যখন স্পিন করে তখন পূর্ণ সংখ্যায় স্পিন করে, যেমন 0, 1, 2, আর এর মধ্যস্থ যে বোসন কণাগুলো আছে সেগুলো অভেদ্য, অর্থাৎ পরস্পরের থেকে ভেদ করা যায় না। আর এই যে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, হয়তো এই বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স দ্বারা আমরা যে পারমাণবিক বোমা, অগ্নি 3, আরো নানান যে ভারতীয় বিজ্ঞানীরা নানান যন্ত্রপাতি আবিষ্কার করেছে সেটা বানানো সম্ভব হতো না। এরপর আমাদের একজন 8ম শ্রেণীর ছাত্রী আপনাদের কেসকোগ্রাফ সম্পর্কে বলবে। তো এটা হচ্ছে কি আমাদের বাঙালির গর্ব আচার্য জগদীশ চন্দ্র বসুর তৈরি কেসকোগ্রাফ, যেটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলেছিলেন যে গাছও উদ্দীপনায় সাড়া দেয়। এটা প্রমাণ করার জন্য তিনি তৈরি করেছিলেন কেসকোগ্রাফ যন্ত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কেসকোগ্রাফ যন্ত্র, এখানে একটি সুতো রয়েছে যেটা এই কাছের কাণ্ডের সঙ্গে বাঁধা থাকে, এবং এখানে থাকে, যদি এটা আসল কেসকোগ্রাফ হতো তাহলে এখানে থাকতো একটি লিভার এবং তারপরে থাকতো একটি স্বচ্ছ কাঁচ। যখনই আমরা গাছটির মধ্যে বিভিন্ন ধরনের আমরা জল, তারপরে যদি আলো বাতাস পাতো, তখন সালোক সংশ্লেষের সাথে সাথে এটা বাড়তে থাকতো, এবং এটা যে রিদিমে বাড়ছে সেটা কিন্তু আমরা দেখতে পেতাম কিভাবে না, সেই গাছের মধ্যেই একটা রেখাচিত্র তৈরি হতো। আবার গাছে যে উদ্দীপনা সাড়া দেয় এটা তিনি প্রমাণ করার জন্য 1901 সালে আমার লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে গিয়েছিলেন এবং
এবং সেখানে গিয়ে তিনি এই গাছটির গোড়ায় ব্রোমার বিষ ঢেলেছিলেন এবং এটি ঢালার সঙ্গে সঙ্গে দেখা গেল যে রেখাচিত্রটার ওঠানামা বাড়তে থাকলো এবং ধীরে ধীরে কিন্তু সেটা শান্ত হয়ে গেল, অর্থাৎ সে কিন্তু মারা গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের চারপাশে বিভিন্ন গান বাজনা হয়, যদি আমাদের পছন্দের কোনো গান বাজে তাহলে আমরা সেটা গুনগুন করে গাইতে থাকি। সেরকমই তিনি পরীক্ষা করেছিলেন গাছের কাছে একটা ছোট্ট সুন্দর সুর বাজিয়ে, তো তখন দেখা গেল যে গাছ কিন্তু সেটা সাড়া দিচ্ছে। গাছ নিজের মধ্যে যেরকম বৃদ্ধি হতে থাকে, তার যে একটা নিজের মধ্যে বেড়ে উঠছে, সেটা যে একটা ছন্দে বা রিদম মেনটেন করেছেন, সেরকমই কিন্তু এই গাছটি যে রিদমটা মেনটেন করেছে। তো আবার যখন গানটা সে শুনছে সেই রিদমেও কিন্তু এটি গাছটা নড়াচড়া করছে, অর্থাৎ বোঝা গেল গাছ কিন্তু মানুষের মধ্যে গান শুনলে আনন্দ পায়, আবার তার শরীরের জোরে বিষ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেরকমই ভাবে প্রতিক্রিয়া স্বরূপ সে মারা যায়। তবে এই যন্ত্রের একটা মূল অসুবিধা ছিল কি না, এটা প্রচন্ড জটিল ভাবে তৈরি, মানে তৎকালীন সমাজে এটা প্রচন্ড জটিল ছিল। আমাদের এরপরে যন্ত্রটি হচ্ছে স্পেকট্রোগ্রাফ। স্পেকট্রোগ্রাফ আবিষ্কার করেছিলেন সিভি রমন এবং তার সহযোগী মিলে 1928 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি, এবং আসলে তার উদ্দেশ্য ছিল রমন এফেক্টসের আবিষ্কার করা। এবং রমন এফেক্টসের আবিষ্কার করতে গিয়ে সিভি রমন একটি উন্নতশীল স্পেকট্রোগ্রাফের আবিষ্কার করেন এবং এই স্পেকট্রোগ্রাফের মধ্যে কিছু পরিবর্তনও আনেন, এবং এটির জন্য তারা 1930 খ্রিস্টাব্দ এটির জন্য সিভি রমন এবং কে এস কৃষ্ণন দুজনেই 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। এবং এটির সুবিধা হচ্ছে এটি যে কোনো মৌলিক ও যৌগিক পদার্থকে বিশ্লেষণ করে আমাদের তার মধ্যে থেকে তথ্য প্রদান করতে সক্ষম। এবং এটি শুধুমাত্র মৌলিক যৌগিক পদার্থ নয়, বিভিন্ন কঠিন, তরল, গ্যাসীয় তিনটি পদার্থই এর মধ্যে বিশ্লেষিত হয়ে আমাদের তথ্য প্রদান করতে সক্ষম। এবং এটি কোনো পদার্থকে নষ্ট না করে সেটির সম্বন্ধে আমাদের তথ্য দিতে সাহায্য করে। এবং আমরা যেমন দেখলাম এটির কিছু সুবিধা রয়েছে, প্রত্যেক বস্তুরই যেমন সুবিধা থাকে পাশাপাশি অসুবিধাও থাকে, ঠিক সেরকমই এটির অসুবিধা হচ্ছে এটির দুর্বল সিগন্যাল। যখন 10 লক্ষ রামান বিচ্ছুরিত হয় তখন মাত্র 1 লক্ষ রামানই ফিরে আসে, ফলে আমাদের তথ্য পেতে একটু কঠিন হয়। এবং এছাড়াও এটির যে দাম, এটির যে মূল্য, সেটা আমাদের কাছে একটু অত্যাধিক। এটি হচ্ছে এগুলির অসুবিধা। এবং আর সিভি রমনের এই আবিষ্কারের জন্য আমরা সিভি রমনের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আরেকটা আমরা এখন বলবো পারমাণবিক চুল্লির বিষয়ে, যেটি আবিষ্কার করেছেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা ছিলেন একজন বিখ্যাত নিউক্লিয় পদার্থবিজ্ঞানী এবং যাকে পারমাণবিক শক্তির জনক বলা হয়। আর উনি হচ্ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণের পর কৌশমিক রশ্মি ও কণা পদার্থবিজ্ঞান নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। তিনি ভাভা স্ক্যাটারিং তত্ত্বের জন্য পরিচিত। তিনি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সহায়তায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ভিত্তি স্থাপন করেন। এর প্রথম 1945 সালে উনি টাটা এন্টারপ্রাইজ ফান্ডামেন্টাল রিসার্চ এবং পরবর্তীকালে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার স্থাপন করেন। আর উনি হচ্ছে এই যন্ত্রটি আবিষ্কার করেন। এই যন্ত্রটি কোনো যন্ত্র নয়, বরং ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা। হ্যাঁ, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা। তো উনি এই চুল্লিটা সম্পূর্ণ নিজের হাতে নকশা তৈরি করেন এবং এটি কোনো যন্ত্র নয়, বরং এটি একটি হলো পারমাণবিক চুল্লি বা নিউক্লিয় রিঅ্যাক্টর। এটির নামকরণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এটি প্রধানত মৌলিক বিদ্যা, বস্তুবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের নিউট্রনের উৎস হিসেবে ব্যবহার করা হয় এবং এটি হলো তেজস্ক্রিয়তা প্রতিরোধী, নিরাপত্তা এই সমস্ত পরীক্ষার জন্য। এটি টানা 5 বছর ব্যবহারের পর 2009 সালে এটির ব্যবহার বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীকালে আরো উন্নততর আপগ্রেডেড অপশনও তৈরি করা হয়। ধন্যবাদ।